আসসালামু আলাইকুম, ইটস মি ডক্টর নাসরিন নিপা। টেনশন বেশি হলেই কি হাইপার টেনশন হয়? আজকে কথা বলবো হাইপার টেনশন নিয়ে। আমাদের পরিবারের প্রায় অনেক সদস্যই, বৃদ্ধ হোক, মিডল এজ হোক, ইভেন এখন ইয়াং এজের সদস্যরাও হাইপার টেনশনে ভুগছেন। হাইপার টেনশন বিষয়টা অনেকটা নীরব ঘাতকের মতো। এটা আপনার শরীরে খুব ধীরে ধীরে বাসা বাঁধতে থাকে। সময়ের সাথে সাথে সে আপনার অনেক অনেক ক্ষতি করে ফেলে, শরীরের ভাইটাল অর্গানস গুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, কিন্তু আপনি হয়তো টেরই পান না এবং আপনি কোনো সমস্যার সম্মুখীন হন না বিধায় আপনি চিকিৎসকের শরণাপন্ন হন না এবং এই বিষয়ে কোনো ধরনের ট্রিটমেন্টের দিকেও আপনি এগোন না। তো আজকে কথা বলবো হাইপার টেনশনের ডিটেলস নিয়ে। হাইপার টেনশন নর্মালি ব্লাড প্রেশার থাকবে 120/80 মিলিমিটার অফ মার্কারি। যদি কারো সিস্টোলিক ব্লাড প্রেশার 120-এর উপরে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80-র উপরে থাকে, তখনই আমরা এটাকে বলবো হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। তো যেহেতু এই হাইপারটেনশন বিষয়টা ফ্যামিলিয়াল ভাবে হতে পারে, ধরেন আপনার বাবার আছে, মায়ের আছে, বা আপনার ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে আছে, তো বংশগতভাবে আপনার মাঝেও চলে আসলো। আবার হচ্ছে আপনি যদি লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে থাকেন এবং সঠিক সময়ে নিয়ন্ত্রণে রাখতে পারেন বিষয়গুলোকে, তাহলে হয়তোবা আপনি হাইপারটেনশনের মুখোমুখি হলেনই না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে নানান ইন্টারনাল কজের কারণেও হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। অনেক সময় এগুলার কজটা আননোনই থেকে যায়। তো কারণ যেটাই হোক, সেটা প্রাইমারি কারণ হোক বা সেকেন্ডারি কারণ হোক, হাইপারটেনশন বিষয়টা খুবই জটিল। হাইপারটেনশন হচ্ছে আমাদের হার্টের যে রক্ত নালীগুলো সেগুলো খুবই সরু। তো ক্রমাগত প্রেশার বাড়তে বাড়তে এই নালীগুলো মোটা হয়ে যায়, অনেক ক্ষেত্রে এগুলো ফুলে যায়, অনেক ক্ষেত্রে সরু হয়ে যায়, যে রক্ত প্রবাহটা বাধাগ্রস্ত হয়, অনেক ক্ষেত্রে চর্বি যে জমা হয় ব্লক করে দেয়, ইত্যাদি নানান সমস্যা হাইপারটেনশনের কারণে তৈরি হয়। শুধুমাত্র হার্টের না, সেটা হচ্ছে পেটের রক্তনালী বা মস্তিষ্কের রক্তনালীর ক্ষেত্রেও একই সমস্যা হয়। তো মস্তিষ্কের ক্ষেত্রে এই রক্তনালীতে সমস্যা হলে, ব্লক হলে বা রক্তনালী অনেক ক্ষেত্রে ছিঁড়ে গেলে রক্তক্ষরণ হয়, তো সেই ক্ষেত্রে স্ট্রোক হয়। হার্টের ক্ষেত্রে হলে সেটা হার্ট অ্যাটাক হয়। ফুসফুসে ক্রমাগত এই রক্ত প্রবাহে বাধাগ্রস্ত হতে হতে ফুসফুসে পানি জমে যায়, প্লুরাল এফিউশন ডেভেলপ করে। পেটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অ্যানিউরিজম হয়, মানে হচ্ছে রক্তনালীটা ফুলে যায়, অনেক ক্ষেত্রে রাপচার হয়ে যায়, ছিঁড়ে যায়, রক্তক্ষরণ হয়, ইন্টারনাল ব্লিডিং হয়। কিডনির ক্ষেত্রে ক্রমাগত এই যে প্রেশার হাই হতে হতে কিডনির যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে কিডনির ক্ষেত্রেও আপনার বিভিন্ন ক্রনিক কিডনি ডিজিজের ডেভেলপ করতে পারে। হার্টে এই ফুসফুসে পানি জমে বা হচ্ছে হার্ট ব্লক হতে হতে একসময় হার্ট ফেইলিওর ডেভেলপ করে, পুরো শরীরে পানি চলে আসে, শ্বাসকষ্ট হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে জটিলতা। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার প্রেশার বেশি নাকি কম, সেটাও আপনার জানা দরকার। অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা, মাথা ঘোরানো, ঘাড় ব্যথা, বুক ধরফর করা, শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি সিমটম দেখা যায়। সেক্ষেত্রে প্রেশারটা মনিটর করলে দেখা যায় যে প্রেশারটা বেশি। তো একবারে প্রেশার একবার বেশি হলেই সেটাকে হাইপারটেনশন বলা যাবে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটা কাজের স্ট্রেস যাচ্ছে, কোনো কিছু নিয়ে টেনশন হচ্ছে বা ঘুমটা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে এই স্ট্রেসের কারণে, ঘুমের সমস্যার কারণে হয়তো আপনার প্রেশারটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আপনার বেশি থাকতে পারে। তো এটাকে মনিটর করতে হবে। আপনার পরিবেশ এবং হচ্ছে আপনার শারীরিক একটা রেস্টের পরে আপনার প্রেশারটা কন্টিনিউয়াস 2-3 দিন যদি আপনি শোয়া অবস্থা এবং বসা অবস্থা মনিটর করে দেখেন, আপনার প্রেশারটা উপরের প্রেশারটা 120-এর জায়গায় 130-এর বেশি হচ্ছে এবং নিচেরটা 80-র জায়গায় 90-এর বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কিছু রুটিন ইনভেস্টিগেশন, যেমন শরীরে লবণের পরিমাণ, ইলেকট্রোলাইটটা দেখতে হবে, কিডনির অবস্থা, সেরাম ক্রিয়েটিনিন দেখতে হবে, আপনার ব্লাড সুগারটা দেখতে হবে, আপনার লিপিড প্রোফাইলটা, মানে আপনার
রক্তে কোলেস্টেরলের কি অবস্থা, ট্রাইগ্লিসারাইডের কি অবস্থা, সেগুলো দেখতে হবে। তারপর আপনার একটা ইসিজি করে, একটা ইকোকার্ডিওগ্রাম করে, দেন হচ্ছে আপনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেন আমরা একটা মেডিসিন স্টার্ট করতে পারবো। আবার মেডিসিন স্টার্ট করার পরও আপনাকে রেগুলার ফলো আপে থাকতে হবে, কারণ অনেক ক্ষেত্রে অনেক ওষুধেরও সাইড ইফেক্ট থাকতে পারে যেটা আপনার জন্য স্যুট করছে না। আবার অনেক ক্ষেত্রে ওষুধের এই ড্রাগটা মানে শুরু করেছি, সেটা দিয়ে আপনার কন্ট্রোল হচ্ছে কিনা সেটাও মনিটরিং এর একটা বিষয় থাকে। অনেক ক্ষেত্রে আমরা ডোজ চেঞ্জ করি, অনেক ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ প্রেশারের গ্রুপটাই চেঞ্জ করে দেই। তো এগুলো হচ্ছে মেডিসিনের বিষয়। কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে কিছু জিনিস একদম পরিহার করতে হবে, সেটা হচ্ছে ধূমপান, মদ্যপান, অতিরিক্ত তেল, চর্বি, ফ্যাট জাতীয় খাবার। আপনি আপনার দৈনন্দিন খাবারে 2 থেকে 3 চা চামচের বেশি তেল ব্যবহার করবেন না। দেন হচ্ছে লবণটা, পাতে লবণ খাওয়া বাদ দিতে হবে। একটা চা চামচের 1.25 চামচের চেয়ে কম লবণ আপনার 24 ঘন্টায় যদি আপনি খান তাহলে এটা আপনার জন্য উপকার। আপনি তো খাবারের সাথে লবণ খাচ্ছেনই, এছাড়াও আমরা কিন্তু অনেক বাড়তি লবণ খাই। দেখা গেল একটু পেয়ারা খাচ্ছি, একটু লবণ নিয়ে নিলাম, একটু আমড়া খাচ্ছি, একটু লবণ নিয়ে নিলাম। তো এই জিনিসগুলো করা যাবে না। তো এই এক্সট্রা লবণগুলো পরিহার করতে হবে। এর বাইরে হচ্ছে চিনিটা পরিহার করতে হবে। আমাদের সারাদিনে 2 থেকে 3 চামচের বেশি চিনি সাপ্তাহিক আমরা কম, মানে হচ্ছে এর বেশি চিনি খাওয়া যাবে না। এর চেয়ে কম যদি আমরা খেতে পারি তাহলে ভালো, এবং চিনিটা যদি একদমই পরিহার করা যায় তাহলে সেটা খুবই ভালো। তো এই জিনিসগুলো যদি আমি মেনটেন করতে পারি। ভাজা পোড়া খাবার, আপনি ধরেন আপনি 3টা সিঙ্গারা খাচ্ছেন সকালে স্ন্যাক্সে 11টার দিকে, সেই 3টার জায়গায় আপনি একসাথে হয়তো কমাতে পারছেন না, আপনি 3টার জায়গায় একটা করেন এবং পরবর্তী সময়ে একটা সিঙ্গারাও বাদ দিয়ে দেন, দিয়ে সেই জায়গাটা আপনি রিপ্লেস করেন ফ্রুটস দিয়ে। ফল খান, যেখানে আপনি 2 প্লেট ভাত খেতেন সেই ভাতটা আপনি হাফ প্লেটে এনে সেই জায়গায় সবজির পরিমাণটা বাড়িয়ে দিন। এই এই কিছু কিছু মানে হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন করুন। এছাড়া আপনি দৈনন্দিন 30 থেকে 40 মিনিট হাঁটুন, কায়িক পরিশ্রম করুন, ব্যায়াম করুন। এতে আপনার ঘুমটা ভালো হবে, আপনার স্ট্রেসটা কম হবে। আমাদের লাইফে স্ট্রেস থাকবেই, কিন্তু সেটাকে আমাদের মানে হচ্ছে মাথা মাথা ব্যথার কারণ বানানো যাবে না। সেটাকে আমাদের স্বাভাবিক নর্মাল দৈনন্দিন একটা রুটিনের মধ্যে এনে আমাদের বাকি লাইফস্টাইল দিয়ে সেটাকে ব্যালেন্স করে ফেলতে হবে। তো এই নিয়ম কানুনগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে একটা পর্যায়ে যে আমাদের হয়তোবা আমাদের হাইপারটেনশনের জন্য আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমাদের প্রেশারটা কন্ট্রোলে থাকবে, অনেক ক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন হবে না। আর যারা রিস্কের মধ্যে আছেন তারা হয়তোবা এই অভ্যাসগুলো যদি করে ফেলতে পারেন তাহলে হয়তোবা আপনি হাইপারটেনশনের রোগী হবেন না। আরেকটা হচ্ছে অনেকে হাইপারটেনশন জানার পরও, মানে আপনার ব্লাড প্রেশার হাই এটা জানার পরও আপনি চিকিৎসকের কাছে যান না, কারণ আপনি জানেন একবার অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ শুরু করলে আপনাকে বাকি জীবন খেয়ে যেতে হবে। কিন্তু যত আপনি এটা লেট করবেন সময়ের সাথে সাথে আপনার এই হাইপারটেনশনটা আপনার শরীরের যে ভাইটাল অর্গানগুলো আছে, মস্তিষ্ক, কিডনি, ফুসফুস, এই প্রতিটা জায়গা হচ্ছে ক্ষতিগ্রস্ত করবে। দেখা গেল আপনি একটা ওষুধ থেকে বাঁচতে যে আপনি আরো 10টা ওষুধকে ইনভিটেশন দিয়ে দিলেন। সো এই জিনিসটা করা যাবে না। হাইপার টেনশনটা হচ্ছে একটা নীরব ঘাতক। এটা আসলে একটা সিমটম হয়ে আমাদের শরীরে আসে এবং হচ্ছে ওই যে বলে না সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া, বিষয়টা অনেকটা এরকম। তো আমাদের একদম শুরু থেকেই সচেতন হতে হবে যাতে আমরা পরবর্তীতে কঠিন সমস্যায় মোকাবেলা করতে না হয়। তো আশা করি সবাই হাইপার টেনশন বিষয়ে সচেতন হবেন। আর টেনশন মানেই হাইপার টেনশন না, অনেক অনেক ক্ষেত্রে টেনশনটা সম্পৃক্ত, কিন্তু টেনশন থেকেই হাইপার টেনশন হবে ব্যাপারটা এরকম না। অনেক অনেক আদার্স কারণ থাকে যেগুলো আমি বললাম, সেই জিনিসগুলো থেকেই মোস্ট অফ দ্য টাইম হাইপার টেনশন ডেভেলপ করে। সো হাইপার টেনশনকে দূরে রাখুন, সচেতন হন, লাইফস্টাইল মডিফিকেশন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।